প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের রসোই ঘরে। আমাদের রসোই ঘরে প্রতিদিন থাকে নানান রকম রেসিপি, নানান রকম রান্না। আমাদের অনুষ্ঠানে প্রতিদিন যেরকম রেসিপি থাকে এবং রেসিপিগুলো নিয়ে আসেন একজন গেস্ট এবং থাকে সাথে আমার একটি রেসিপি। আজকের অনুষ্ঠানে প্রথমে কোন রেসিপিটি রয়েছে তা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি আমার রেসিপি একটি ফ্রুট সালাদ। ফ্রুট সালাদ আমাদের সবারই খুব প্রিয় এবং সবাই খুব মজাদার, একটা অনুষ্ঠান হোক, একটা বিকালের নাস্তা হোক, যে কোনো আনারস, কলা এবং পেঁপে এবং ছোট্ট দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি খুব সহজে একটা মজার সালাদ তৈরি করে ফেলবো। আমি প্রথমে আমার সব আপনারা ইচ্ছা করলে এটা অ্যাভয়েডও করতে পারেন, কারণ আমাদের যেহেতু প্রত্যেকটা ফলের সাথে একটু সুগার থাকে, সো সুগারটা কম দিলেও হয়, না দিলেও হয়। তো আমি এটা একটুখানি দিলাম। আর এখানে আছে গোলমরিচ, আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা দিলে স্বাদটা একটু বেড়ে যাবে। কিন্তু যে উপকরণটা না দিলেই নয়, যেটা এই সালাদটাকে অনেক মজাদার তৈরি করবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, কারণ ভিটামিন সি আছে, সেটা হলো আমার পছন্দের লেবু। আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা দিলে সালাদটা অনেক মজা হয়ে যাবে। এবং এই ফ্রুট সালাদে যখন আমরা খাই, একটু গোলমরিচ আর চিনির সাথে লেবুর রস যখন দেওয়া হয়, তখন একটা ক্যারামেলাইজ একটা ব্যাপার চলে আসে, তখন খুব মজা লাগে। আমার মনে হয় এনাফ দাও হয়ে গেছে। যারা দেখলেন আমার হাতে তৈরি একটি রেসিপি। এবার আমাদের গেস্টের পালা। আজকে আমাদের অনুষ্ঠানে যে গেস্ট উপস্থিত রয়েছেন, চলুন তাকে আমন্ত্রণ জানাই। তিনি হচ্ছেন রন্ধনশিল্পী নাজনীন সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু, আপনি তো অনেক সুন্দর রান্না করেন এবং আপনাকে দেখেও আমার খুব ভালো লাগে, পজিটিভ একটা এনার্জি পাই। আপনার রান্নার প্রতি কিভাবে আগ্রহ আসলো? মা রান্না শেখা, মাও খুব ভালো রান্না করে। অনেকে আছে শ্বশুর বাড়িতে গিয়েও রান্না শিখে। আপনি না আপু, আমি ছোট থেকেই রান্নাটা আমার খুব মানে স্পেশাল ভাবে আছে না, যে কিছু আইটেম করা। যেমন আমি ছোট যখন ক্লাস 8-এ পড়ি, তখনই আমি রোস্ট পোলাও রান্না করছি। বাবা! যখন ক্লাস 8-এ পড়ি পায়েস রান্না করতাম। তো তখন আমার এই রান্নাগুলো আমার মানে স্কুলের টিচাররাও খেয়ে বলতো যে এত ছোট মেয়ে এত ভালো রান্না করে। তার থেকে আমার ওই উৎসাহটা, ভালো হতো কিনা আমি জানি না, কিন্তু বলতো যে ভালো হচ্ছে রান্নাটা। এরপরের থেকেই আমার রান্নার উৎসাহটা আরো বেশি বেড়ে যায়। বাহ! আপনার বাসায় যারা আছেন তারা আপনার কোন রান্নাটা বেশি পছন্দ করে? ঝাল আইটেম নাকি মিষ্টি আইটেম? পোলাও রোস্ট আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার বিরিয়ানিটা পছন্দ করে, আর বাংলা আইটেমগুলোও খারাপ হয় না। আচ্ছা, আজকে তাহলে আমাদের এই যে দর্শকরা বসে আছেন, পুরো বাংলাদেশের দর্শক আপনার রান্না দেখার জন্য, আমি আজকে একদম আপনি দর্শকদের জন্য কি আইটেম রান্না করবেন? আজকে আমি একদম কম মশলা দিয়ে একটা রেসিপি করব, জাতীয় ফুল শাপলা, জাতীয় মাছ ইলিশ। আমি এই দুইটা উপকরণ একসঙ্গে করে আমি একটা আইটেম করব। রেসিপিটার নাম শাপলা ইলিশ। শাপলা ইলিশ। প্রিয় দর্শক, আমাদের জাতীয় ফুল শাপলা এবং মাছের রাজা ইলিশ, এই দুটোকে নিয়ে আজকে আমাদের স্পেশাল রেসিপি তৈরি করবেন আমাদের আপু। চলুন এই রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। শাপলা ইলিশ তৈরি করার জন্য যে উপকরণ লাগবে: ইলিশ মাছ, শাপলা,
লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা, ফুরানি বাটা, তেল। আপু উপকরণগুলো তো দেখে নিয়েছি, সামনে সব রয়েছে, এখন আপনি রান্না আমি স্টার্ট করতে আপু পারেন। আমি চুলাটা প্রথম জ্বালিয়ে নিলাম। জি, কড়াইটা গরম হওয়ার পর আমি তেল ঢেলে দিব। কড়াইটা গরম হয়েছে, আমি তেল ঢেলে দিচ্ছি। আচ্ছা। তেলটা আমরা কতটুকু আন্দাজে আপু দেব? এখানে তেল বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে শাপলা ইলিশ মাছের তেল উঠবে এবং ঝোল তো, ঝোলে এত তেল যাবে না। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি একটু পরিমাণ মতন তেল দিচ্ছি, যার যেরকম মানে পরিমাণ। আমি এখানে বাংলা আইটেমগুলো পরিমাণ এত বলতে হয় না। তাই? আচ্ছা আপু, আপনি এই শাপলা দিয়ে রান্না করার কথা কেন চিন্তা করলেন? ইলিশ মাছ তো সর্ষে ইলিশ, ইলিশ আমরা অনেক শুনেছি, বা দো পেঁয়াজা হয়, অনেক রকম ভাবে ভাপা হয়, ভাপা ইলিশ হ্যাঁ। হয়, পাতুরি পাতুরি ইলিশ পাতুরি হয়। হয়। তো শাপলার কথাটা আপনার কেন মনে হলো? ইলিশ মাছের সিজন চলছে, আর খাল বিল নদী নালা শাপলা ভরে আছে। যে আমার যে এলাকায় জন্ম, সেখানের আমাদের জাতীয় খাবার বলতে গেলে এটা শাপলা তাই? ইলিশটা। ও আচ্ছা, কোন এলাকা সেটা? শ্বশুরবাড়ি ফরিদপুর, বাবার বাড়ি গোপালগঞ্জ। ও, এর জন্য ওইখানকার স্পেশাল স্পেশাল আচ্ছা। খাবারটা খুব। ঠিক আছে, আজকে আমরা শিখে নিব ফরিদপুরের আমি প্রথমে আপা স্পেশাল রান্না। আমি প্রথমেই পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। আচ্ছা। আজকে পেঁয়াজ খুব এবং কম উপকরণ, একদম হ্যাঁ, ঘরে হ্যাঁ। যেগুলো দেশি উপকরণ আমাদের। এটা পেঁয়াজ এবং আপনার শুধু জিরার উপরে এই তরকারিটা রান্না হবে, আর কাঁচা পেঁয়াজ, মরিচ, আর কোনো ওইরকম কোনো বেশি উপকরণ নেই এর ভিতরে। ঝোলটা একটু পাতলা পাতলা করতে হবে। পেঁয়াজ যেহেতু একটু দিলাম, যেহেতু আর কোনো মশলা যেহেতু যাচ্ছে না, একটু পোড়া পোড়া হয়ে আসবে যখন পেঁয়াজটা, তখনই আমি এর ভিতরে মশলা একটু জিরা বাটা দিয়ে দিব। আচ্ছা, পেঁয়াজটা তো মনে হচ্ছে অলরেডি একটু ভাজা হ্যাঁ ভাজা হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। আপু, আমি একটু জালটা কমিয়ে নিলাম। আমি এখানে জিরা বাটাটা দিব। জিরার পরিমাণটা আমি বেশি দিব না, 1 চামচ জিরা বাটা। আচ্ছা আপু, আমরা যদি জিরা বাটার বদলে জিরা গুঁড়াটা দিই, তাহলে কি সমস্যা না হবে? আপু, কাঁচা জিরাটা টেস্টটা আলাদা আসবে। আচ্ছা, হ্যাঁ মানে ফ্রেশ একদম। হ্যাঁ হ্যাঁ। আমি এর ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণটা ওইভাবে বলছি না। এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এটা আন্দাজ মতো যে যতটুকু হ্যাঁ, লাগে, যে পরিমাণে ঝালটা রান্না আর হবে লবণটা। ওই পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে দিব। আচ্ছা আপু, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে আরেকটা বাটা আছে। হ্যাঁ এটা আপু, বাটা- ওটা আমি একদম যখন আমার তরকারিটা হয়ে যাবে, ঝোলটা আচ্ছা। হয়ে যাবে, তখন আমি ওইটা দিয়ে নামিয়ে নিব। আচ্ছা আচ্ছা। আমি একটু পানি মিলিয়ে দিচ্ছি আমরা একটু মশলাটা কষানোর জন্য একটু কষানোর পানি জন্য। দিয়ে হ্যাঁ, দিলাম। একটু পানিটা দিলে মাছটা পুড়ে যাবে না, বা অন্য মাছটা কষানো ভালো হবে। দর্শক, আমি কিন্তু একটা নতুন রেসিপি শিখে নিচ্ছি, কারণ আমি কখনোই শাপলা দিয়ে রান্না করিনি। আমার জন্য খুবই নতুন একটা বিষয়। আর প্লাস ইলিশ মাছ আমার খুব প্রিয়, ইলিশ মাছ ভাজা স্পেশালি আমার খুবই ভালো লাগে। কিন্তু এখানে শাপলা ইলিশ একটা নতুন কম্বিনেশন। আমার মনে হয় আমি তো বাসায় একবার ট্রাই করবই, আপনারা অবশ্যই ট্রাই করবেন। জি আপু। আপু, এখন কাঁচামরিচটা দিয়ে দিব এর ভিতরে। 3-4টে কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি একটু দিয়ে দিলাম। আমাদের টেলিভিশন স্ক্রিনের সামনে অনেক দর্শকরা আছেন যারা নতুন রাঁধুনি, নতুন সংসার করছেন, তাদের জন্য আপনি একটা টিপস দেন যে কিভাবে তারা রান্নার শুরুটা করবে, যারা রান্না জানে না অতটা। আসলে কি, আমার দর্শকদের আমি যেটা বলতে চাই, আপনারা যাই রান্না করেন ভক্তি নিয়ে রান্নাটা করবেন, যে আমি এটা সুন্দর করে রান্না করব। শাকভাজিটাই আস্তে ধীরে সুন্দর বাগারটা, আমরা যেমন সাধারণত শাকভাজিতে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দেই, সবজিতে যেমন আমরা একটু যদি পাঁচফোড়নটা দিয়ে সবজিটা বাগার দেই, সবজির অনেক মজা আসে। তো এরকম যে কোনো আমার হোক, আমার ভালোবাসা দিয়ে রান্না করা, রান্নাটা cooking মনের। with love, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু, আমি এর ভিতরে মাছটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। কারণ যারা নতুন নতুন সংসার করছে, রান্না করতে যাচ্ছে, তাদের মনে একটা ভয় থাকে যে রান্না করব কেমন হয়, মজা হয় কিনা, বা কিভাবে শুরু করব। তাদের জন্য আমি আপনার কাছে টিপসটা চেয়েছি। জি জি। যে তারা তো সবাই ভয় পায়, আমিও যখন প্রথম রান্নাঘরে ঢুকি খুব ভয় লাগছিল কি করব। তারপর মনে হচ্ছিল আম্মু কি করেন, আম্মুর মতো হয় নাকি, একটু টেস্ট করে করে দেখতাম, শিখতাম যে না, এখনো আম্মুর মতো হয়নি। আবার আরেকটু মজা করার চেষ্টা করতাম, বেশি না হলে ফোন করে জিজ্ঞেস করতাম যে তুমি এমন কি দাও, ওই টেস্টটা তো হচ্ছে না। তখন আম্মু বলে এটা আগে দিও, এটা একটু পরে করো।
তখন সুযোগ সুযোগ হয়। রান্না আসলে সবকিছুই এটা আর্ট, রান্নাটাও কিন্তু আপু আর্ট। আপনি যতটাই এটাকে সাজাবেন গুছাবেন ওটা খেতেও মজা হবে, দেখতেও ভালো দেখতে লাগবে। সুন্দর লাগে, হ্যাঁ পুরো খুবই রান্নাটাই নিজের এটা। art হ্যাঁ বলেই হ্যাঁ তো, এটা এটা রন্ধনশিল্প। রন্ধনশিল্পী শিল্প আপনি এটা। রন্ধনশিল্পী। চাইনিজ আইটেমগুলো করলে সেটা খারাপ হয় না। তারপরে পোলাও, রোস্ট, বিরিয়ানি এটাও চেষ্টা করি আমি ভালো করার জন্য। বাংলাটা অবশ্যই আমি মনে করি যে বেস্ট হয়। আমারও বাংলাদেশের খাবার মানে আমাদের ঐতিহ্যবাহী যেসব খাবার রয়েছে, আমাদের ঐতিহ্য, এগুলো খুব ভালো লাগে। এবং বিদেশে গেলে কিছুদিন কিন্তু ওই বার্গার পিৎজা খাওয়া যায়, তারপরে আর ভালো লাগে না, তখন বাংলা হোটেল খুঁজি। বা কেউ যদি দাওয়াত দেয় ওইসব বাসায় গিয়ে কি খাবেন, বাংলা খাবার, একদম ডাল ভাত যদি খাওয়ান, ভর্তা খাওয়ান, তাহলে আসবো, এরকম একটা ইয়ে থাকে। কারণ ওই আমরা যত যাই হোক ভাতে মাছে বাঙালি, মাছ থাকলে ভাত থাকলে একটু ডাল থাকলেই খুশি। আপু আর একটা যে জিনিস, আপনি যখন রান্নাটা করবেন, হ্যাঁ যেমন আমি রান্নাটা করছি, যেমন আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম, নেওয়ার পরে আমি মাছটাকে দিয়ে মাছটা সহ আমি মশলাটা সুন্দর করে কষায় নিব। তার কারণ হচ্ছে আমার উপকরণ কিন্তু খুব কম, শুধু জিরা বাটা। তার জন্য আমি মাছটা যদি ভালো করে জিরা এবং পেঁয়াজ যেটাই হোক না কেন আমি যদি ভালো করে কষিয়ে নেই জিনিসটা, তাহলে আমার এটা টেস্ট আরও বেশি আসবে। হ্যাঁ আমি এখন এটাকে কষানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ কষানো ভালো হলে আপনার সেই মাছ বলেন, মাংস বলেন, মাংসটা তো ঝালটা কমাই দেয়। হ্যাঁ 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 যেমন আপনার আঁচটা কমাই দিয়ে মাছটা কষাইতে হবে, খুব হাই হিটে আপনার এটা রান্না করা যাবে না। এখন আমি মাছের ভিতর পানি দিয়ে দিচ্ছি, আমি পানিটা একবারেই দিয়ে দিব, তার কারণ আমি মাছটা কষাই এর ভিতরে শাপলাটা ঢেকে দেবো, পানিটা বেশি দিব না। আচ্ছা এখন আমি জালটা বাড়িয়ে দিব। খুব সুন্দর, একদম খুব লোভনীয় লাগছে অলরেডি। কিন্তু এখন আমাদের আসল ইনগ্রিডিয়েন্ট যেটা স্পেশালিটি, ইলিশের সাথে শাপলা, শাপলা এখনো দেওয়া হয়নি। পানিটা জাল উঠলে আমি তখন শাপলাটা দিয়ে দিব। আর একটা যে জিনিস আপু আমার এলাকায়, সব এলাকায় করে না এটা, আমরা যেমন লাউ, শোল মাছ, শিং লাউ দিয়ে, তারপরে করলা দিয়ে, আলু দিয়ে শিং মাছ ঝোল, আমরা প্রতিটা উপকরণেই কিন্তু আমরা ফুরানিটা দিই। আচ্ছা ফুরানিটা কি? ফুরানিটা হচ্ছে জিরা ভাজা আর পেঁয়াজ ভেজে, ওটাকে পেঁয়াজটা কিন্তু বেশি বাদামি কালার করা যাবে না, হালকা মানে হালকাও না, মানে কালার আসবে কিছুটা, ওই সময় অফ করে দিতে হবে। ওইটাকে মিক্স করে আমরা যে শাকনি বলে, অনেকে শাক বলে, যাই হোক আমরা ফুরানি বলি এটাকে, যেহেতু আমার ভাষায় আমি বললাম। তো এটা একদম তরকারি যখন ঝোলটা হয়ে আসবে তখন এটা দিয়ে নামাই ফেলতে হবে, তাহলে এটা টেস্ট অন্যরকম একটা। বাহ আপু আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি মাছ 3 পিস উঠিয়ে আমি শাপলাটা দিয়ে দিব। আচ্ছা মানে আলাদা করে, না আলাদা করে ভেঙে যাবে। হ্যাঁ মানে যার যার পরিমাণ মতন, যে আপনি যদি বেশি সবজি খেতে চান তাহলে শাপলার পরিমাণটা একটু বেশি দিবেন। আমি একটু পানি মিশিয়ে হয়ে যাবে ঝোলটা। প্রিয় দর্শক, আমরা 5টা মিনিট অপেক্ষা করছি শাপলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য। মাছটা আমি ঢেলে দিচ্ছি, মাছ আর শাপলা এখন একসঙ্গে জাল হবে আরও 5 মিনিট। আপু আমার রান্না প্রায় শেষের দিকে, আমি এই ফুরানিটা দিয়ে আমার রান্না শেষ করব। তাহলে আমাদের স্পেশাল যে মশলাটা ফুরানি, হ্যাঁ হ্যাঁ ফরিদপুরের স্পেশাল, ওইটা দাও টেস্ট আসার জন্য। দেখছেন একটা কেমন ফ্লেভার? হ্যাঁ একটা অন্যরকম একটা অ্যারোমা আমি পেয়ে যাচ্ছি অলরেডি। পাচ্ছেন? হ্যাঁ দারুণ। আর ও আপু এইটা কিন্তু বেশি গলবে না, একটু এরকম মানে একটু কচকচা থাকবে, শক্ত থাকবে। হ্যাঁ আচ্ছা মানে আমরা ডাটা যেরকম খাই, ডাটা যেরকম খাই আমরা ওটাই। এটা আবার অনেকে বোঝে না, তো এটাকে একদম সিদ্ধ করে নরম করে ফেলে, কিন্তু নরম করলে এই টেস্টটা আর থাকবে না।
থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আপু কত সুন্দর করে শাপলা ইলিশ তৈরি করে দেখিয়েছেন। আপু থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি গল্প করতে করতে আমরা করে ফেললাম কখন, এবং আমি তো শিখে গেছি, আমার বিশ্বাস দর্শকরাও শিখেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আমার বিটিভির দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের রসই ঘরের আজকের পর্বে আপনারা দেখলেন আমরা মজার মজার দুটি রেসিপি করেছি, এবং প্রথম রেসিপি আমার ফ্রুট সালাদ অ্যাজ ইউজুয়াল, কিন্তু শাপলা ইলিশটা খুবই স্পেশাল ছিল। আমার নিজেরও জানা নেই শাপলা ইলিশের পুষ্টিগুণ কী। আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন পুষ্টিবিদকে, যিনি আমাদেরকে বলবেন আজকের রেসিপিগুলোর পুষ্টিগুণ সম্বন্ধে। চলুন আমন্ত্রণ জানাচ্ছি নাহিদা আহমেদকে। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে, মনে হচ্ছে অনেক ভালো ভালো অ্যাডভাইস পাবো এবং একটু সুন্দর হয়ে যাব, সুস্থ হয়ে যাব। আপনি একটু বলবেন আজকে আমাদের যে স্পেশাল একটা রেসিপি আছে শাপলা ইলিশ, আর সাথে একটা ফ্রুট সালাদ, এবং এর পুষ্টিগুণটা যদি একটু বলে দেন। সবার প্রথমে আমি শাপলা ইলিশ দিয়ে শুরু করছি। শাপলা ইলিশ আমাদের অনেক আবেগের একটা জায়গা। এখানে শাপলা এবং ইলিশ মাছ দুইটাই কিন্তু পুষ্টি উপাদান একেবারে ঠাসা। মাছের রাজা ইলিশ আর শাপলা আমাদের জাতীয় ফুল, তো দুইটা স্পেশাল ব্যাপার, ঠিকই বলেছেন আপনি। ইলিশ মাছ প্রোটিনের চমৎকার উৎস, পাশাপাশি ইলিশ মাছ থেকে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটা বলে রাখা ভালো, 100 গ্রাম ইলিশ মাছ থেকে আমরা 1800 মিলিগ্রামের মতো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই। আমরা ওমেগা 3 সাপ্লিমেন্ট অনেকে খুঁজে বেড়াই বা খেয়ে বেড়াই, তার পরিবর্তে যদি 100 গ্রাম ইলিশ মাছ খাওয়া যায়, ওমেগা 3 কিন্তু ঘাটতি পূরণ করা সম্ভব। পাশাপাশি প্রোটিনের খুব চমৎকার উৎস, বাচ্চাদের জন্য খুব ভালো হতে পারে, ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। পাশাপাশি শরীরের শক্তি বর্ধন কারক খাবার হিসেবে এটা খুব ভালো উপকারিতা দিবে। শাপলা আমরা জানি এখান থেকে ফাইবার পাই, পাশাপাশি এখানে এমন একটি উপাদান আছে যেটা আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে, আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াটা ভালো রাখতে সাহায্য করে। এন্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ যারা নিয়মিত শাপলার ডগা বা ডাটা গ্রহণ করেন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। আর এখানে ফ্রুট সালাদের কথা বলছিলেন, ফল তো আমাদের ফাইবারের চমৎকার উৎস, অ্যান্টিঅক্সিডেন্টের উৎস, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ রয়েছে। ঠান্ডা কাশিজনিত সমস্যা বা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক চমৎকার কাজ করে থাকে ফ্রুট সালাদ। পাশাপাশি এখানে যে উপাদানগুলো রয়েছে বা যেই ফলগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের উৎস হিসেবে কাজ করে। ভিটামিন এ, সি এখান থেকে পাওয়া যায়, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। পাশাপাশি এগুলো কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা, শরীর ভালো রাখতে সাহায্য করে। তো এটাও যেমন একটা পুষ্টিকর মজার খাবার, এটা তো আরও অনেক বেশি পুষ্টিকর মজার খাবার, কারণ এখানে প্রোটিনের একটা পোর্শন এক্সট্রা রয়েছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার কোনো ধারণাই ছিল না যে শাপলার ডগা এত স্বাস্থ্যকর, এবং ইলিশ মাছ তো আমাদের জাতীয় মাছ এবং সবার খুব প্রিয়। আমরা বিশেষ করে বৈশাখের সময় সবাই পাগল হয়ে যায় ইলিশ মাছ খাওয়ার জন্য। একটা নতুন রেসিপি পেয়েছি এবং আপনার মাধ্যমে জানতে পারলাম এত গুণাগুণ। আপনাকে অনেক ধন্যবাদ আপু, আপনি আমাদের রসই ঘরে এসেছেন এবং আমাদের দর্শকদের জন্য মূল্যবান উপদেশ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার যাবার পালা। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আমাদের রসই ঘরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।